নমস্কার, বাংলা স্ফিয়ারে রাত ৯টার ভিডিওয়ে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে বিহার অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার একজন আরজেডির মহিলা সদস্যকে বলেছেন, আপনি একদম চুপ করে বসে থাকুন, আপনি মহিলা, আপনি এসবের কি জানেন। তারপরেই শুরু হয়ে গেছে শোরগোল। এই যে নারী বিদ্বেষ, এটা মাঝে মাঝেই নীতিশের আচরণে বেরিয়ে পড়ে। এর আগেও একাধিকবার নীতিশ মেয়েদের সম্পর্কে অসংলগ্ন কথা বলে নিজের বিপদ বাড়িয়েছেন, কিন্তু আশ্চর্যজনকভাবে একবারও তিনি তার জন্য অনুতাপও প্রকাশ করেননি, আর কখনো দুঃখ প্রকাশ করতেও তাকে শোনা যায়নি। সুতরাং এই বুড়ো বয়সে নীতিশ কুমার তার রাজনৈতিক জীবনের সায়ান্নে এসে কেন এইরকম একটা মিসোজিনিস্ট ব্রুটের মতো আচরণ করছেন, সেটা সত্যি ভাবার বিষয়। অনেকেই বলে থাকেন যে নীতিশ কুমার শুধু যে দীর্ঘদিন ধরে বিহারের তখ্তে থাকতে থাকতে ক্লান্ত তা নয়, তিনি একটা অদ্ভুত জড়তা বা অবসাদজনিত সমস্যায় ভোগেন, যে কারণে মাঝে মাঝেই তার মুখে এই ধরনের অশ্রাব্য কুশ্রাব্য কথা বেরিয়ে পড়ে, যেটা একজন মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে করা উচিত নয়। অথচ আজকে সারা দিন ধরে সংসদে বাজেটের উপর যে বিতর্ক হলো, প্রসঙ্গত বলি, দীর্ঘদিন পরে সংসদে একেবারে সকাল থেকে রাত্রির পর্যন্ত যেভাবে একটা সুস্থ বিতর্ক হওয়া উচিত এবং যেটা আমরা গত কয়েকটি অধিবেশনে কার্যত দেখতেই পাইনি, এবার দেখলাম সেটা খুব সুচারুভাবে সম্পাদিত হচ্ছে। এবং সেখানে খুব প্রত্যাশিতভাবেই দুটো নাম এবং দুটি রাজ্য কথা বারবার উঠে এসেছে, যেটাকে গতকাল আমি বলার চেষ্টা করেছিলাম। এটা নমো বাজেট নয়, এটা এবি বাজেট, অন্ধ্রপ্রদেশ বিহারের বাজেট। এবং তার সঙ্গে কংগ্রেসিরা এবং ইন্ডিয়া জোটের নেতারা জুড়ে দিয়েছেন যে এটা সরকার বাঁচানোরও বাজেট। দেখুন, যে যেভাবে দেখবে সে সেভাবে ব্যাখ্যা করবে, তবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে এন্টায়ার বাজেট স্পিচে গতকাল নির্মলা সীতারামন এই দুটি বিশেষ রাজ্যের কথা বারে বারে উল্লেখ করেছেন। অথচ ভারতবর্ষে যে আরও 25-26টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে, তাদের একজনের কথাও একটা শব্দও ব্যয় করেননি। ফলত আজকে রাজ্যসভায় এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে খার্গে ওয়াকআউট করেছেন, এবং তারপরে যখন উঠে দাঁড়িয়ে নির্মলা সীতারামন আজকাল দেখছি কথায় কথায় তিনিও মেজাজ হারিয়ে ফেলেন। তিনি বলছেন খার্গের এই অভিযোগ নাকি আউটরেজাস। কেন না, কংগ্রেস তো 50-60 বছর ধরে দেশ শাসন করেছে, তারা বহু বাজেটটা পেশ করেছে। তারা কি জানে না যে কোনো অর্থমন্ত্রীর বাজেট স্পিচে সমস্ত রাজ্যের নাম বলা সম্ভব নয়? তার মানে কি এই যে বাকি রাজ্যগুলিকে যেসব কেন্দ্রীয় সরকারি প্রকল্প আছে সেই সব জায়গা থেকে বঞ্চিত করে দেওয়া হয়েছে? বাজেট ডকুমেন্ট পড়লেই তো দেখা যাবে যে কোন রাজ্যের ক্ষেত্রে কত টাকা কিভাবে বরাদ্দ হয়েছে। কিন্তু সেটা তো প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে যে এখানেই একটা প্রফেশনাল ক্রাফটসম্যানশিপের প্রশ্ন চলে আসে। সেটা হলো, আমি যেটা করতে চাই সেটাকে এমনভাবে সুগার কোট করা দরকার যাতে বিরোধীরা আমাকে চেপে ধরার সুযোগ না পায়। নির্মলা সীতারামন গতকাল, জানি না এটাই হয়তো নরেন্দ্র মোদী সরকারের স্টাইল, তিনি কোনো রকম রাগঢাক গুড়গুড় না করে পরিষ্কার বুঝিয়ে দিলেন যে আমরা একটা কোয়ালিশন সরকার চালাচ্ছি, যে কোয়ালিশনের দুটো মস্ত বড় স্তম্ভ হচ্ছে টিডিপি এবং জনতা দল ইউনাইটেড। তারা আমাদের কাছে যা প্রত্যাশা করছে
আমরা সেইটা প্রত্যাশা পূরণ করবই, তাতে তোমরা যাই বলো তাই বলো, মোদের লাগে না মনে, সেটা ভালো কথা। আজকে দিল্লিতে এখন খুব আলোচনা হচ্ছে, জোরদার বিতর্ক হচ্ছে, তখন পাটনাতে দাঁড়িয়ে এমন একটা কাণ্ড করে বসেছেন নীতিশ কুমার যে ধরে নিচ্ছি আগামীকাল দুই হাউসেই নীতিশ কুমারের কপালে দুঃখ থাকবে। অন্যদিকে আরও একটা ব্যাপার দেখে আমি আজকে অবাক হয়ে গেলাম, সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের সদ্য হেরে যাওয়া মুখ্যমন্ত্রী জগন রেড্ডি আজকে দিল্লিতে এসেছিলেন। দিল্লির যন্তর মন্তরে তিনি একটা দেখলাম অডিও ভিজুয়াল প্রেজেন্টেশন উপস্থিত করছেন জার্নালিস্ট এবং ইন্ডিয়া জোটের কংগ্রেস বাদে বাকি সব শরিক নেতাদের সামনে। তার মূল বিষয়বস্তু হচ্ছে যে অন্ধ্রপ্রদেশে সরকার বদলের পরে এই যে ওয়াইএসআরসিপি প্রার্থীদের কর্মী এবং সমর্থকদের কিভাবে পেটাচ্ছে টিডিপি। 30 জনের মৃত্যু হয়ে গেছে অলরেডি, 300 জন গুরুতরভাবে আহত, এবং বহু গ্রামে টিডিপির সমর্থকেরা এই জগনের সমর্থকদের বাধ্য করছে গ্রাম ছেড়ে পালিয়ে যেতে, এবং পরিষ্কার হুলিয়া জারি করে দিয়েছে যে গ্রামে ফিরলে কিন্তু তার পরিণতি ভালো হবে না। জগনকে দেখলাম কার্যত কাঁদতে কাঁদতে এই কথাগুলো একবার প্রেসের কাছে, একবার ইন্ডিয়া জোটের আঞ্চলিক দলগুলির নেতাদের কাছে ব্যাখ্যা করছেন। এই যে তালিকা, লম্বা তালিকা, আজকে ইন্ডিয়া জোটের বাকি দলগুলির নেতাদের দেখলাম, তাদের মধ্যে কিন্তু কংগ্রেসের কোনো নেতা ছিলেন না, আর বিজেপির নেতারা তো থাকবেনই না, এটা বলাই বাহুল্য। কংগ্রেস যেভাবে আজকে জগন রেড্ডিকে একটা সুযোগ পেয়েও তার সঙ্গে তৈরি হওয়া দূরত্ব ঘুচানোর কোনো চেষ্টাই করল না, কাজটা ঠিক হলো না বেঠিক তা নিয়ে অবশ্যই ভবিষ্যৎ বলবে। কিন্তু ইন্ডিয়া গোষ্ঠীর বাকি সকলে দেখলাম একেবারে জগনের পাশে দাঁড়িয়ে পড়েছেন। বিশেষ করে অখিলেশ যাদব, তিনি বললেন এইভাবে যদি কোনো রাজ্যে গণতন্ত্রকে হত্যা করা হয় তাহলে যারা নিপীড়িত হচ্ছে তা আমরা তাদের পাশে দাঁড়াবই। আমি অবাক হয়ে দেখলাম অখিলেশের একটু দূরেই বসেছিলেন একজন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি। আমার সেই সব এইটা দেখে এই দিন কতক আগে কলকাতার রাজভবনের সামনে শুভেন্দু অধিকারীর এই যে পোস্ট পোল ভায়োলেন্সের বিরুদ্ধে একটা জমায়েতে বসার কথা মনে পড়ে গেল। সামান্য একটা জমায়েত 2-4 ঘন্টার, তার অনুমতি আদায় করতে হাইকোর্টে যেতে হলো, ফিরতে হলো। এবং আজকে জগনকে দেখে মনে হচ্ছিল শুভেন্দু যদি এই রাজভবনের সামনে বসে ফুটেজ খাওয়ার চেষ্টা না করে জগনের মতো করে দিল্লিতে যেতেন এবং সংসদ চলাকালীন তাদের যা অভিযোগ সেগুলো তথ্য প্রমাণ সহ পেশ করতে পারতেন, তাহলে হয়তো তাদের এই প্রতিবাদ অনেক বেশি অর্থবহ হতো। কিন্তু আজকে জগন দেখিয়ে দিলেন যে একটা দলীয় দুর্দশাকেও কিভাবে পেশাদারি দক্ষতার সঙ্গে প্যাকেজ করে গোটা দেশের সামনে তুলে ধরা যায়। এবং চন্দ্রবাবু নাইডুর দল যে কাজ করছে এটা দিল্লির লোকের কাছে এতদিন পর্যন্ত ততটা ভালোভাবে পরিষ্কার ছিল না।
আর তৃণমূলের সদস্য যখন ওখানে বসে আছেন তখন আমি ভাবছিলাম যে পশ্চিমবঙ্গে তাহলে কি হয়। অখিলেশ তো এই সেদিন 21শে জুলাই কলকাতায় এসে সভা করে দিদিমণির জয়ধ্বনি গেয়ে তৃণমূল কংগ্রেস কর্মীদের একেবারে শহীদ ভগৎ সিং এর লেভেলে তুলে দিয়ে গ্যাস খেয়ে ফিরে গেলেন। কেউ কি চেষ্টা করেছে যে পশ্চিমবঙ্গের পরিস্থিতিটা প্রতিটা নির্বাচনের পরেই আজকে অন্ধ্র যে অবস্থার সৃষ্টি হয়েছে তার চাইতে 100 গুণ খারাপ হয়? এবারও হয়েছে। সুতরাং এই একটা মস্ত সুবিধে আমি দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল পেয়ে আসছে, অর্থাৎ রাজ্যের ভিতরে তাদের কীর্তিকলাপ কিভাবে এই রাজ্যে গণতান্ত্রিক গোটা ব্যবস্থাটাকে ভেঙে চুরে তছনছ করে দেওয়া হয়েছে এবং একটি দল ছাড়া আর কেউ এখানে থাকবে না, এই রকম একটা ব্যবস্থা কায়েম করা হয়েছে। এবং তাতে অ্যাকমপ্লিস হিসেবে দলের গুন্ডারা তো আছেই, তার বাইরে পুলিশ আছে, প্রশাসন আছে, সব মিলিয়ে আমার মনে হয় গণতন্ত্র হত্যার বিগেস্ট ল্যাবরেটরি যদি ভারতবর্ষে কোথাও থেকে থাকে তাহলে সেটা আমাদের পশ্চিমবঙ্গ। অথচ পশ্চিমবঙ্গের প্রকৃত চিত্র দিল্লিতে সেভাবে প্রচারিতও হয় না, লোকে খবরও রাখে না। ফলত ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড হয়ে থাকতে পারা তৃণমূলের পক্ষে খুব অসুবিধাজনক ব্যাপার হয় না। অথচ দেখুন, এই দুজনকে তুষ্ট করতেই তো বাজেটে এত এত টাকা দিয়ে দেওয়া হলো। আজকে কার্যত বিরোধী পক্ষের প্রত্যেক বক্তা তাদের বক্তব্য দেওয়ার সময় এই অন্যায় পক্ষপাতিত্বের প্রসঙ্গ তুলেছেন। আমি বেশ কয়েকজনের বক্তৃতা শুনেছি, তার মধ্যে সবচেয়ে চমৎকৃত হয়েছি শরদ পাওয়ারের কন্যা সুপ্রিয়া সুলের সংক্ষিপ্ত ভাষণ শুনে। তারপরে আমাকে মুগ্ধ করেছে শশী থারুরের বক্তৃতা, শশী থারুর, এবং উল্লেখ না করলে ভুল হবে যদি আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা না বলি। সুপ্রিয়া সুলে বা শশী থারুর যেমন বাজেটের সাবস্ট্যান্টিভ ইস্যুগুলো নিয়ে কথাবার্তা বলেছেন এবং অর্থনৈতিক কথাবার্তা বলেছেন, অভিষেক সে পথ দিয়ে যাননি। তিনি তার মতো করে কায়দা করে বাজেটটাকে একটা অ্যাক্রোনিম হিসেবে ধরে নিয়ে, যেভাবে প্রধানমন্ত্রী গত 10-11 বছরে শতাধিক প্রকল্পের সব অ্যাক্রোনিম করেছেন না, আজকে প্রধানমন্ত্রীকে তাঁরই ওষুধে নিজে প্রয়োগ করে অভিষেক দেখালেন যে BUDGET actually stands for what? B for betrayal, E for unemployment, U for unemployment, D for deprivation, G for ঘোটালা, E for একটা eccentricity, and T for tragedy। এবং এই যে অভিধাগুলো তিনি দিলেন সেগুলো এক্সপ্লেইন করার জন্য যে যে তথ্য মার্শাল করা দরকার ছিল সেগুলো তিনি খুব যত্ন করে লিখে এনেছিলেন এবং খুবই আত্মপ্রত্যয়ের সঙ্গে আজকে অভিষেককে আমি ভাষণ দিতে শুনলাম।
এবং সবচেয়ে যেটা উল্লেখযোগ্য মনে হলো সেটা হলো ঘুরে ফিরে পশ্চিমবঙ্গের বঞ্চনা এবং পশ্চিমবঙ্গ সরকারের সাফল্যের জয়গান, এইসব ইউজুয়াল জিনিস তো ছিলই, কিন্তু আজ সংসদে দাঁড়িয়ে অভিষেক পরিষ্কার বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়ে দিলেন, যে চ্যালেঞ্জ তিনি কলকাতার মাঠে ময়দানে নিয়মিত করে থাকেন। অর্থাৎ এজেন্সি দিয়ে তাকে, তার বয়স্ক বাবা মাকে, তার স্ত্রীকে, তার 11 বছরের কন্যাকে, 4 বছরের পুত্রকে হেনস্থা করে যাওয়া হচ্ছে এবং বিজেপি ভেবেছিল তাকে শায়েস্তা করে গোটা দেশে তারা বিরোধীদের কাছে একটা দৃষ্টান্ত স্থাপন করবে। কিন্তু সেই হিম্মত বিজেপির হলো না। আর আমিও আজকে বলে যাচ্ছি যে আমি মানুষের মতামতের কাছে, মানুষের আদালতে মাথা ঝোঁকাতে রাজি আছি, কিন্তু বিজেপির চমকানির সামনে আমি মাথা ঝোঁকাবো না। দেখছিলাম সৌমিত্র খানের মতো দু একজন বাংলার বিজেপি এমপি হাত পা ছুঁড়ে কী সব বলার চেষ্টা করছিলেন, কিন্তু অধ্যক্ষের আসনে বসা যিনি ছিলেন প্রথমে সাইকিয়া, তারপরে ওম বিড়লা নিজেই ফিরে আসেন, তারা ওদেরকে সংযত করে দেন। সব মিলিয়ে আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি বলবো যে আজকের বক্তৃতায় পাণ্ডিত্যের ছাপ বা অর্থনীতি সম্পর্কে একটা দখল আছে এরকম কোনো ছাপ তিনি রাখতে পারেননি। তবে যে বক্তৃতা আজকে অভিষেক করেছেন লোকসভায়, সেটা আমি দায়িত্ব নিয়েই বলতে পারি তার পিসিমণি জীবনে কোনোদিন দিতে পারতেন না। অবশ্য লিখিত বক্তৃতা দেওয়া তার পিসিমণির স্বভাবে নেই, কোহেরেন্টলি কথা বলাও তার স্বভাবে নেই। সেখানে কিন্তু আজকে অভিষেক অ্যাটলিস্ট সংসদের অন্দরে বিরোধীদের কাছে আজকে একটা নতুন পরিচয়ে উদ্ভাসিত হলেন। কিন্তু সব মিলিয়ে গল্পটা কি দাঁড়ালো বাজেটের পরে, বহুদিন আগে আমার মনে আছে টি.এন. নাইনান, যাকে আমি ভারতবর্ষের সর্বকালের সেরা ফিনান্সিয়াল জার্নালিস্ট বলে মনে করি, তিনি একটা লেখায় লিখেছিলেন যে এক বাজেট যে কি হলো সেটা যেদিন বাজেট পেশ হয় সেদিন বোঝা যায় না, বোঝা যায় অন ডে 2, অর্থাৎ আজকে। যা বোঝা গেছে গতকাল সেগুলিরই অ্যাম্প্লিফিকেশন ছাড়া আজকে সেভাবে কিছু নতুন কথা যে খুব একটা উঠে এসছে তা নয়। জহর সরকারও দেখলাম খুব প্রত্যয়ের সঙ্গে রাজ্যসভায় তার বক্তব্য রাখলেন। কিন্তু একটা ব্যাপার মোটামুটি ক্লিয়ার হয়ে গেল, সেটা হচ্ছে এটা 1 নম্বর নরেন্দ্র মোদীর বাজেট নয়, এটা এনডিএ সরকারের বাজেট, যে সরকার যেন তেন প্রকারেণ ক্ষমতায় থাকতে চায়। 2, এতদিন পর্যন্ত যে তথ্যগুলো এবং সত্যগুলো এই সরকার এবং শাসক দল প্রকাশ্যে অস্বীকার করে এসছে, সেগুলো যে গ্লেয়ারিং রিয়ালিটি তার স্বীকৃতি রয়েছে এবারের এই বাজেটে, এবং লোকসভার ভোটের ফলাফলের থেকে প্রয়োজনীয় শিক্ষাটুকু নেওয়া হয়েছে। কিন্তু আবার যে অর্থনীতির ক্ষেত্রে যে দুর্বলতাটা নরেন্দ্র মোদী জমানায় আমরা প্রথম থেকে দেখে আসছি, অর্থাৎ তেলা মাথায় তেল দিয়ে যাও, যত পারো তেল দিয়ে যাও, গরিবের কথা সেভাবে ভাবার দরকার নেই। এবারের ইকোনমিক সার্ভেতে পরিষ্কার লেখা হয়েছে যে 2019 সালে কর্পোরেট ট্যাক্স রিডাকশন করে
ভারত সরকারের প্রায় 8.5 লক্ষ কোটি টাকা রাজস্ব নষ্ট হয়েছে, কিন্তু ভারতবর্ষের প্রাইভেট সেক্টর তাদের কাছে যা আশা করা গিয়েছিল এমপ্লয়মেন্ট জেনারেশনের ক্ষেত্রে, ক্যাপিটাল ফরমেশনের ক্ষেত্রে, তার ধারে কাছেও তারা পৌঁছতে পারেনি। প্রশ্ন হলো, তা সত্ত্বেও এবার কেন কর্পোরেটদের ছাড় দেওয়া হলো? কেন এবারও ইন্ডিভিজুয়াল ট্যাক্স কর্পোরেট ট্যাক্সের চাইতে বেশি মাত্রায় বেঁধে রাখা হলো? এইসব প্রশ্ন আগামী দিনে নরেন্দ্র মোদীকে কাঠগড়ায় তুলবেই, এতে আমার কোনো সন্দেহ নেই। নমস্কার।